অগ্নিকুণ্ড ঘিরে বসে রয়েছে জনাশাতেক কাপালিক। মিলিতভাবে অনর্গল বলে চলেছে এক অদ্ভুত মন্ত্র। মন্ত্রটি বারবার একই গতিতে বলে চলেছে তারা। কি এই মন্ত্র? কেনই বা বলে চলেছে এরা এই মন্ত্রটি? আশেপাশের প্রকৃতি যেন কিছু অব্যক্ত শব্দে জানতে চাইছে ঠিক এই প্রশ্নটাই। তবু উত্তর অজানা। শুধু চারিপাশে ঘেরা উঁচু উঁচু গাছগুলোর মাতাল হাওয়ায় মাথা নাড়া জানান দিচ্ছে কিছু অপার্থিবের আগমনের বার্তা। কাপালিকের দল উচ্চ স্বরে এবার মন্ত্রোচ্চারণ করতে শুরু করলো। অগ্নিকুণ্ডের আগুনের জ্বলন্ত শিখা থেকে নির্বাহিত হতে থাকে এক কালো ধোঁয়া। হলদে চোখ ধাঁধানো আলোর রং বদলে এখন একটা কালচিটে ধোঁয়া নির্বাহিত হতে শুরু করে। আর সেই সঙ্গে তাদের জয়ের মহেন্দ্রক্ষণ এসে উপস্থিত হয়েছে। ধীরে ধীরে সেই কালো ধোঁয়া পরিণত হয় এক নারী মূর্তিতে। সেই নারী মূর্তি বিশাল কায়, সর্বাঙ্গে কালো প্রলেপ, শুধু আগুনের ভাঁটার মতন জ্বলছে তাঁর চোখ। যেন এক কালো চাদরে মোড়া এক দানবীর চোখ থেকে ঠিকরে বেরিয়ে আসছে রক্তবর্ণ চোখ দুটো। কাপালিকের দল হেসে উঠল একসাথে। সেই সঙ্গে কর্কর শব্দে আকাশ থেকে এক বজ্র বিদ্যুৎ এসে পড়ল জঙ্গলের এক প্রান্তে। সেই সঙ্গে আরো কয়েকটি বজ্রপাত। গোটা জঙ্গল নিমেষে পরিণত হয় এক বৃহৎ অগ্নিকুণ্ডে। সমস্ত প্রকৃতি জুড়ে এবার প্রতিধ্বনিত হতে লাগলো এক নারীর অট্টহাসির বিকট আওয়াজ। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের বিশেষ নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প আদিম রাজ্যের প্রেত। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প আদিম রাজ্যের প্রেত। সেদিন সকাল থেকেই আকাশের মুখ ভার, অফিসটাও ছুটি। সুতরাং বাড়িতে খবরের কাগজ ও রেডিও ছাড়া কোনো গতি পাচ্ছিলাম না। এমন সময় দরজার কলিং বেল বেজে উঠল। খুলে দেখি কিশোরী দাঁড়িয়ে আমায় বলল, কি হে, চলো আজ তারানাথের বাড়ি যাওয়া যাক। তারানাথের বাড়ি যাবার কথা শুনেই আমি আনন্দে গায়ে একটা কোট জড়িয়ে বেরিয়ে পড়ি মঠ লেনের উদ্দেশ্যে। আমি আর কিশোরী উপস্থিত হলাম তারানাথের বাড়িতে। আজ কিশোরীর মন বিশেষ ভালো নেই। ওর পাড়াতেই আজ একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। একটি গৃহবধূকে পুড়িয়ে মেরেছে তার শ্বশুর বাড়ির লোক। মেয়েটির একটাই অপরাধ ছিল, সে নাকি জন্ম দিয়েছিল এক কন্যা সন্তান। মর্মান্তিক এই ঘটনাটি কিশোরী যখন তারানাথকে বলল, তখন তারানাথ তাঁর পাশিংশোতে একটা টান মেরে বলেছিল, নারী জন্ম এক অভিশাপ, বুঝলে? আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন ঠাকুরমশাই? নারী যে সৃষ্টি, তাঁর জন্ম অভিশপ্ত কেন? তারানাথ একটু গম্ভীর স্বরে বলেছিল, সৃষ্টিকে অপমান করতে তো মানুষ সবসময় তৎপর থাকে, তা তোমরা জানো না নাকি? কিশোরী জিজ্ঞেস করল, এই অপমানটা কবে থেকে চলছে, বা এর কি কোনো শেষ নেই? তারানাথ একটু ভেবে নিয়ে কিশোরীকে বলল, তবে তোমাদের একটি ঘটনার কথা শোনায়, শুনলে বুঝবে এর উৎপত্তি কত যুগ আগে থেকে। ইতিমধ্যেই তারানাথের মেয়ে চারি এসে আমাদের তেলে ভাজা আর চা দিয়ে গেছিল। চায়ে চুমুক দিয়েই আমি বললাম, হ্যাঁ ঠাকুরমশাই,
আজকে সান্ধ্য আসর জমে যাবে, আপনি শুরু করুন। তারানাথ তেলে ভাজায় একটা কামড় বসিয়ে বলতে শুরু করে। সেই সময় উত্তরবঙ্গের একটি জঙ্গলে জন্মান্তরের এক কঠিন সাধনায় মত্ত ছিলাম। সেই জঙ্গলের ভেতর এক কাঠের কুড়ে ঘরে নিজের আস্তানা তৈরি করেছিলাম। ভোর হলেই কাছের একটি জলাশয়ে স্নান করতাম এবং স্নান সেরে জঙ্গল থেকে কাঠ জোগাড় করে সেগুলি দিয়ে আগুন জ্বালাতাম এবং সকাল থেকে সন্ধে অবধি চলতো ঘোর তপস্যা। এমনভাবেই দিন কাটছিল, কিন্তু একদিন একটি মহিলা আসে আমার স্থানে, সঙ্গে তার 5 বছরের পুত্র সন্তান। ভোরের আলো সবে তখন ফুটেছে। আমার কুটিরের দরজায় কড়াঘাত শুনে দরজা খুলে দেখি ওরা দাঁড়িয়ে রয়েছে। মহিলার পরনে লাল শাড়ি, কপালে মোটা করে সিঁদুর ল্যাপটানো, আর বাচ্চাটার পরনে একটা ধবধবে সাদা কুর্তা। কিন্তু অদ্ভুতভাবে বাচ্চাটার চোখের দৃষ্টি আমার মোটেও ঠিক লাগলো না। কেমন যেন হিংস্র পশুর মতো তাকিয়েছিল ও আমার দিকে। ওইটুকু একটু বাচ্চার অমন চাহনি দেখে একটু হলেও বিচলিত হয়ে পড়ি। তবু ওর দিকে চোখ সরিয়ে আমি মহিলার উদ্দেশ্যে বলি, তুমি কে মা? মহিলা শান্ত কণ্ঠে আমাকে বলে, আমি মায়ামি, আর এ আমার সন্তান রক্ষিত। আমরা এই স্থানীয় গ্রাম থেকে এসেছি। শুনলাম আপনি নাকি এ জঙ্গলে এসে রয়েছেন বেশ কিছু মাস। বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি ঠাকুর মশাই। মহিলাটির গলায় মেশানো ছিল এক মায়ের মিনতির স্বর। আমি আহ্বান জানালাম দুজনকে আমার কুঠিরের ভেতর। আমার সাধনা শক্তি যেন বারবার ইঙ্গিত দিচ্ছে যে কোনো একটা অশুভ ঘটনা ঘটতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে। কুটিরের ভেতরে দুটি আসনের উপর বসতে বললাম মায়ামি ও তার পুত্রকে। আমার চোখ যেন বারবার আটকে যাচ্ছিল এই পুত্রের শিকারী চোখগুলোর দিকে। বসার পর আমি জিজ্ঞেস করি, হ্যাঁ মা, বলো, কি সমস্যায় আছো তুমি? মহিলাটি থেমে থেমে বলতে শুরু করে, আসলে ঠাকুর মশাই, আমার এই পুত্রের আচরণ বিগত কদিন ধরে অস্বাভাবিক রকমের মনে হচ্ছে। আমি ওর সামনেই এগুলো বলছি। সেদিন রাতে ঘুমটা আচমকাই ভেঙে যায়। এমন সময় আমি বুঝতে পারি রক্ষিত আমার পাশে শুয়ে নেই, আমার কাছেই শুয়ে থাকে রক্ষিত। আসলে আমার স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আমি বাপের বাড়িতে এসে উঠি, কিন্তু সে রাতে ও শুয়েছিল না। আমি উঠে ঘরের এদিক ওদিক দেখতে থাকি, কিন্তু ও কোথাও ছিল না। অগত্যা উঠে উঠোনের সামনে যেতেই আমি একটা দৃশ্য দেখে ভয়ে শিউরে উঠি। রক্ষিত আমাদের একটা পোষা বিড়ালকে হত্যা করে তার মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি আঁতকে উঠি, জোরে ছুটে গিয়ে রক্ষিতের হাত ধরে টানতেই ও অজ্ঞান হয়ে পড়ে যায় আমার গায়ের উপর, আর ওর মুখ থেকে মাটিতে পড়ে যায় আত খাওয়া বিড়ালটির লাশ। ওই দৃশ্য যে কি ভয়ঙ্কর আপনাকে বলে বোঝাতে পারবো না ঠাকুর মশাই। সেই সঙ্গে গোটা উঠোন জোরে প্রতিধ্বনিত হতে থাকে কিছু নাম না জানা ভাষায় মন্ত্রোচ্চারণ। আমি আতঙ্কে চিৎকার করে উঠি, চোখ বন্ধ করি, কিন্তু আবার যখন চোখ খুলি আমার সামনে শুধু বিড়ালটি রাত খাওয়া মৃতদেহটি পড়ে রয়েছে, রক্ষিত নেই। আমি ছুটে ঘরে যাই, দেখি রক্ষিত নিশ্চিন্তে বিছানার উপর ঘুমোচ্ছে। আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। একটু আগে তবে কাকে দেখলাম? সবটা তো মিথ্যে না। বিড়ালটার মৃতদেহ সত্যি পড়ে রয়েছে উঠোনে। এরপরই ঘরের বাতি জ্বালাই। পাশের ঘরে আমার দাদাকে ঘুম থেকে তুলে সব ঘটনা বলি। রক্ষিত তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। সবটা শুনে আমার দাদা শিরোমণি বলে, তুই নিশ্চয়ই দুঃস্বপ্ন দেখেছিস, এমনটা আবার হয় নাকি? আমি দাদাকে জোর করে হাত ধরে উঠোনে নিয়ে আসি এবং অঙ্গুলি নির্দেশ করে দেখাই উঠোনের সেই দিকে যেদিকে বিড়ালের মৃতদেহটা পড়েছিল।
আমার দাদা আমার নির্দেশ করা দিকে তাকায় এবং আমি আমার দাদার চোখে দেখতে পাই এক তাচ্ছিল্যের দৃষ্টি। ধীরে ধীরে নিজে ঘুরে সামনে তাকাই। গোটা উঠোন ফাঁকা, শুধু পূর্ণিমার চাঁদের জ্যোৎস্না এসে পড়েছে উঠোনের ওপর। দূরে এক নাম না জানা নিশাচর পাখির ডাক ভেসে এলো। আর গোটা প্রকৃতি আশ্চর্য রকমের থমথমে। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না আমার দাদা আমাকে ভুল বোঝে। পরের দিন সকালবেলা সামনে মাঠ থেকে বিড়ালটার সেই আতখাওয়া দেহ উদ্ধার হয়, যা আমি উঠোনে সেদিন দেখেছিলাম। আমার দাদা বলে, হয়তো শিয়ালে টেনে নিয়ে গেছে। আর এইসব নিয়ে ভাবিস না তো তুই। আমি বুঝতে পারছি যে বিড়ালটা তোর খুব প্রিয় ছিল, তাই হয়তো ওর মৃত্যুর রাতে হয়তো তোর অবচেতন মন তোকে জানান দিয়েছে। এত এত চিন্তা করিস না। বিশ্বাস করুন ঠাকুরমশাই, সেদিন আমি ভুল দেখিনি। পরের দিন থেকেই রক্ষিতের ব্যবহার কেমন অদ্ভুত হয়ে যায় আমার প্রতি। ওর দৃষ্টি আমাকে যেন গিলে খাচ্ছে। কথাটা বলতে বলতে মহিলা কেঁদে ফেলে। আমি আবার রক্ষিতের দিকে তাকাই, দৃষ্টি যেন ওর অদ্ভুত রকমের স্থির। আমি এবার রক্ষিতকে বলি, রক্ষিত, মা যা বলছে তা কি ঠিক? মায়াবী বলে ওঠে, আসলে ঠাকুরমশাই, ও কথা বলতে পারে না জন্ম থেকেই। আমি মায়ামিকে জিজ্ঞেস করি, তোমার দাদা কি করে? মায়ামি উত্তর দেয়, আমার দাদা একজন জ্যোতিষবিদ। তারপর আবার আমি রক্ষিতকে প্রশ্ন করি, রক্ষিত, মা যা বলছে তা কি ঠিক? মায়ামি বলে ওঠে আবার, ঠাকুরমশাই, ও কথা বলতে পারে না। আমি মায়ামির এবারের কথাটার কোনো গুরুত্ব না দিয়ে জিজ্ঞেস করলাম আবার, এবারে আরো দৃঢ়ভাবে, রক্ষিত, মা যা বলছে তা কি ঠিক? বলার সাথে সাথেই আমার পাশে রাখা একটা পাত্র থেকে একটু জল আমি হাতে করে নিয়ে ছিটিয়ে দিই রক্ষিতের মুখে। মুহূর্তের মধ্যে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে রক্ষিত, এবং সেই নিঃশ্বাসের আওয়াজের সাথে মিশে যায় একটা গোঙানি, যা মোটেও 5 বছরের ওই শিশুটির হতেই পারে না। মায়ামি ভয় সিটকে সরে আসে আমার পাশে। আমি মায়ামিকে দৃঢ়ভাবে বলি, তুই ঘরের কোণে দাঁড়িয়ে থাক, আমি না বললে নড়বি না। মায়ামি আমার আদেশ অনুযায়ী ঘরের কোণে দাঁড়িয়ে পড়ে। আমার সামনে বসে থাকা মানব শিশুর চোখের রং ধীরে ধীরে বদলাতে থাকে। তার চোখের মণিগুলো ধীরে ধীরে রক্তবর্ণ ধারণ করে। আমি এবার চিৎকার করে জিজ্ঞেস করি, রক্ষিত, তুমি কে? মুহূর্তের মধ্যে বাইরের প্রকৃতিতে শুরু হয় বাতাসের প্রবল তাণ্ডব, আর ঘরের মধ্যে তোলপাড় হতে থাকে সবকিছু। আমার দৃষ্টি রক্ষিতের দিকে স্থির। চোখের মণি এখন তার রক্তবর্ণে পরিণত হয়েছে সম্পূর্ণভাবে। তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি। প্রকৃতির গলা দিয়ে বেরিয়ে এলো একটি ফ্যাসফ্যাসে নারী কণ্ঠ, যা আমার উদ্দেশ্যে জানায়, আমি সৃষ্টি, আমি প্রকৃতি, আমি ধরাধাম। তোদের আমি এক অতীত, আমি বর্তমান, আমি সব। এই প্রথমবার, বুঝলে তোমরা, এই প্রথমবার আমি তারানাথ নিজেকে খুব অসহায় বোধ করেছি। এই শক্তির কাছে কি এর উচ্চ, এনি আমি সত্যি বুঝে উঠতে পারছিলাম না। এক আত্মরক্ষার মন্ত্র উচ্চারণ করতে থাকি বারংবার, কিন্তু আমার সে মন্ত্র কোনো কাজেই আসে না। সে হেসে যাচ্ছে, তার হাসির মধ্যে মিশে রয়েছে কোনো এক প্রাচীন কান্না। সে হাসি যে কারোর রক্ত শীতল করে দিতে পারে। এই বলে থামল তারানাথ। আমি কিশোরীর দিকে তাকাল। বড় বড় চোখ করে তাকিয়ে আছে সে তারানাথের দিকে। আমি বললাম, কি ভয়ঙ্কর! তারপর কি হলো? কিছুক্ষণ পর তারানাথ আবার বলতে শুরু করলো, তারপর যা হলো সেটা শুনলে তোমরাও কেঁপে উঠবে।
আমার ঠিক সামনে তৈরি হলো এক অন্ধকার গহ্বর। সেই গহ্বরের অদ্ভুত এক টান। আমি শক্তি বজায় রাখতে পারলাম না। এই শক্তি যেন ক্রমেই আমাকে টেনে নিয়ে যায় তার ভেতর। তারপর সব অন্ধকার। আমি যখন চোখ খুলি, নিজেকে খুঁজে পাই এক গুহার ভেতর। গুহার চারিপাশ অদ্ভুত রকমের সুন্দর। চারিদিকে ফুটে রয়েছে রং বেরঙের নানান ফুল। তার সুবাস যেন মুগ্ধ করছিল আমায়। আমি নিজের শক্তি সঞ্চয় করে উঠে বসি। আমার পায়ের থেকে কিঞ্চিত দূরে একটি জলাশয়। জলের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে গুহার দেয়ালগুলোয়। আমি উঠে দাঁড়ালাম। এ কোন গুহা? জলাশয়ের ধার ঘেঁষে ফুটে রয়েছে হলুদ, নীল ও লাল রঙের কিছু ফুল। আমি ফুলগুলোর গায়ে হাত দিলাম। তারপর চোখ বুঝে এক মনে জানার চেষ্টা করলাম ফুলগুলো ঠিক কত বছর ধরে রয়েছে এখানে। জানো তো, আমাদের আশেপাশের প্রত্যেকটা জিনিস নিজের স্মৃতি বহন করে। আমার সাধনা শক্তির দ্বারা আমি জানার চেষ্টা করলাম ফুলগুলোর স্মৃতি, বয়স ও আরো কিছু বিষয়, এবং যা জানতে পারলাম তা আমাকে ক্ষণিকের জন্য চিন্তায় ফেলে দিল। ওই ফুলগুলোর বয়স প্রায় 1000 বছর, এবং ওই ফুলগুলো ছুঁয়ে আমি চোখ বন্ধ করে কিছু দৃশ্য দেখি। যে দৃশ্যে আমি এমন কিছু মানব দেখি যাদের পোশাক আমাদের এই যুগের মানুষদের থেকে অনেক আলাদা। পরনে তাদের বাঘের ছালের মতন পোশাক, যা গলা থেকে হাঁটু অবধি জড়ানো। তাদের মাথায় সিং জাতীয় মুকুট। আমি চোখ খুলতেই বুঝতে পারি আমি চলে এসেছি একটি প্রাচীন যুগে, যেখানে বসবাস করে এক আদিম সভ্যতা। কি এর কারণ? কেন ওই পিশাচ আমাকে এমন একটি প্রাচীন যুগে নিয়ে আসলো তা আমি জানি না। তবে এইটুকু দৃঢ় বিশ্বাস ছিল যে এখান থেকেই হয়তো আমি ওই পিশাচের বিনাশের সম্বন্ধে আরো বিশদে জানতে পারব। জলাশয়টি ছিল বৃহৎ। জলাশয়ের ওপার দিকের সবটা অন্ধকার। গুহার দেয়ালগুলো যেন অন্ধকারের সাথেই মিশে আছে। আমি জলাশয়ের উপর পদার্পণ করলাম এবং এগিয়ে যেতে থাকলাম। কিছুটা দূর গেছি, এমন সময় আমার মনে হলো আমার ঠিক পেছনে জলের ভেতর থেকে কিছু যেন একটা উঠে এসেছে। সে যেন আমার ঠিক মাথার উপর আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমার তৃতীয় ইন্দ্রিয় জানান দিল সেটি কোনো অপার্থিব এক জীব। কয়েকটা বোবা মুহূর্ত কাটে এবং বুঝতে পারি জীবটি একভাবে আমার দিকেই চেয়ে রয়েছে। ধীরে ধীরে আমি পেছন ফিরি এবং দেখতে পাই আমার ঠিক মাথার উপর বাতাসে ভেসে রয়েছে এক ভয়ঙ্কর দেখতে সরীসৃপ। তার সর্বাঙ্গ সরীসৃপের মতোই, কিন্তু নিচের জায়গায় রয়েছে এক জোড়া পা, এবং খুব ভুল না হলে এই পায়ের গোড়ালির অংশে নূপুর জাতীয় কিছু পরিধান করা। তার মুখটা সাপ ও মানুষের মুখের মিশ্রণে তৈরি এক বিভৎস চেহারা। চোখগুলো আগুনের ভাটার মতো জ্বলছে এবং বৃহৎ দুটি ডানা ঝাপটে সে বেশে রয়েছে শূন্যে। ওই রক্তবর্ণ লালচে চোখ যেন কেবল আমাকেই দেখছে। আমি এক দৃষ্টে তাকিয়ে তার দিকে। কিছুক্ষণ এইভাবেই কাটে। তারপর চোখের নিমেষে মিলিয়ে যায় জীবটি। কিছু কি বলতে চাইলো আমায়? ঠিক বুঝলাম না। আমি এগিয়ে যেতে থাকি। অবশেষে এসে হাজির হই এমন একটি জায়গায় যার সামনে গুহার বাহির পথ খুঁজে পেলাম। আলো এসে পড়ছে জলের উপর। বুঝলাম এটি বোধ করি এই রহস্যময় রাজ্যের প্রবেশ পথ। মন্থর গতিতে এগিয়ে চললাম। গুহার ওই মুখটার বাইরে জলাশয়টি একটি নদী রূপে বাহির হয়েছিল। আমি যখন গুহা থেকে বেরোলাম, আমার চোখের সামনে ভেসে উঠল অজস্র পর্বত শ্রেণী। চারিপাশে মনোরম প্রকৃতি, যেন একখণ্ড স্বর্গে এসে পড়েছি আমি। নানান বেনামি গাছ ও রং বেরঙের ফুল
ও প্রজাপতি জাতীয় কিছু কীট পতঙ্গের সমাহার। মানব জন্মের অনেক পূর্বে এমন কীট পতঙ্গ ছিল যাদের লালচে ও হলদে রঙের ডানার সাথে ছিল এক জোড়া শিং। দল বেঁধে সেই ফুলগুলোর উপর বসেছিল তারা। জলাশয়ের ধার ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে কুকুর প্রজাতির কিছু প্রাণী, যাদের মুখগুলো কুকুরের মতন হলেও গোটা দেহ ডোরা কাটা কালো দাগ এবং একটি মাত্র চোখ কপালে। এগিয়ে যাচ্ছিলাম, এমন সময় আমার ডান পাশ থেকে একটি উড়ন্ত তীর এসে সোজা বিঁধল বাম পাশের জলাশয়ের তীরে দাঁড়িয়ে থাকা প্রাণীটার চোখে। সবুজ রঙের তরল রক্তের মতন বেরিয়ে এলো প্রাণীটির শরীর দিয়ে, লুটিয়ে পড়ল সে মাটিতে। আমি সঙ্গে সঙ্গে ডান পাশে তাকালাম। আমি দেখলাম কিছু বাঘের ছাল জাতীয় বস্তু দিয়ে তৈরি আলখাল্লা পরে মাথায় এক বিশেষ ধরনের মুকুট ও হাতে তীর আমার দিকে তাক করে দাঁড়িয়ে রয়েছে কিছু মানব। তারা জনা দশেক, প্রত্যেকের গায়ের রং তামাটে, আর চোখ ও নাক সাধারণের তুলনায় অনেকটা বড়, আর চোখগুলো কটা কটা। বুঝতে পারলাম ভিন রাজ্য থেকে, বা বলা যায় ভিন যুগ থেকে আসা এক তান্ত্রিককে মোটেও সহজভাবে গ্রহণ করতে পারছে না এরা। কয়েকটা শব্দ উচ্চারণ করলো ওদের মধ্যে থেকে একদম এগিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি। বুঝলাম ইনি বোধহয় এদের প্রধান। ভাবভঙ্গি দেখে বুঝলাম আমার পরিচয় জানতে চায়, কিন্তু আমি ওদের ভাষা জানি না। ঠিক এই মুহূর্তেই ওদের পেছনে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তি তীর নিক্ষেপ করে আমাকে তাক করে। বোঝেনি যে ভুল মানুষের দিকে তীর নিক্ষেপ করেছে। আমার ডান হাতটা উঠিয়ে মন্ত্র উচ্চারণ করি। তীরটি আমার বুকে বিঁধবার আগেই জলের উপর পড়ে যায়। ঘটনাটি দেখে মানুষগুলো ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। আমি জলাশয়ের মধ্যে থেকে উঠে আসি ডাঙায়। আমি যত এগোতে থাকি মানুষগুলো ততই পিছিয়ে যেতে থাকে। আমি ততদিনে একটি বিশেষ তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছিলাম, যার নাম আয়ানাশা, যা দিয়ে আমি সহজেই অপর মানুষটির ভাষা বুঝে নিতে পারি। তার শরীরের বস্ত্রের কোনো অণু অংশ ছুলে আমার পায়ের সামনে লক্ষ্য করলাম ওদের বস্ত্রের নিচের অংশ থেকে খসে পড়ে আছে এক ফালি, সম্ভবত কোনো গাছের ডালের সাথে জড়িয়ে ছিঁড়ে গেছিল। মাটি থেকে তুলে নিলাম সেটি এবং চোখ বুঝে কিছুক্ষণ একটি বিশেষ মন্ত্র পাঠ করলাম। ওরা আমার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ পর চোখ খুললাম আমি এবং লক্ষ্য করলাম ওদের ভয়ার্ত দৃষ্টি। ওদের যে প্রধান ছিল সে এগিয়ে এসে জিজ্ঞেস করে কিছু। এবারে আমি ওদের ভাষা বুঝতে পারি। সে বলে, কে তুমি? তুমি কি জিয়ানুর প্রজাতির কেউ? আমি উত্তর দিই, আমি তারানাথ, একজন তান্ত্রিক। সে বলে, তুমি আমাদের ক্ষতি করবে না তো? আমি বলি, আমি ক্ষতি করি না, আমার তন্ত্রে আমি মানব জাতির কল্যাণ করি। সে দেখলাম একটু শান্ত হলো, সেইভাবেই বলল, ও, তোমরা এই গ্রামের প্রধান। তা তুমি এসেছো কোথা থেকে? তোমরার এই প্রশ্নের কি উত্তর দেব বুঝে উঠতে পারলাম না। বললাম, আমি কোথা থেকে এসেছি তা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তোমরা তো ভয় পেয়ে আছো কেন? আর জিয়ানুকে? দেখলাম নামটা শুনেই সকলের মুখে ফুটে উঠল এক অজানা ভয়ের আতঙ্ক। বুঝলাম এই জিয়ানুর রহস্য ভেদের জন্যই আমার এখানে আসা। তোমরা বলে উঠল, সব বলবো তোমায়। তোমায় দেখে মনে হচ্ছে তুমি আমাদের এই অভিশাপ থেকে উদ্ধার করতে পারবে। এই বলে ওরা সকলে আমাকে আহ্বান জানালো ওদের গ্রামের অন্দরমহলে। জঙ্গলের অতল গভীর দিয়ে চলে গেছে একটি পথ। আমি তোমরাও তার সঙ্গীদের অনুসরণ করে এগিয়ে যেতে থাকলাম। বেশ অনেকখানি পথ অতিক্রম করে ফেলেছি আমরা। ঠিক এমন সময় তোমরা থমকে দাঁড়ালো, আর সেই সঙ্গে আমরাও। ওদের দৃষ্টি শিকারীর আয়নার মতো হয়ে উঠল। ঠাহর করলাম
কোন অগ্রিম বিপদের চেতনা ঘটেছে ওদের। আমি আশেপাশেই তাকাই, এমন সময় একটা হুঙ্কার কানে আসে আমার। এ হুঙ্কার কোনো অপার্থিব জীবের। এ হুঙ্কার আমার মনে এক অদ্ভুত চিন্তার সঞ্চার ঘটাচ্ছিল, যেন হাজার বছরের এক জমে থাকা বেদনার বহিঃপ্রকাশ করছে সেই জীব। সঙ্গে সঙ্গে তোমরা ও তার সঙ্গীরা তীর তাক করে হুঁশিয়ার হয়ে যায়, কিন্তু এবারে তাদের দৃষ্টি আকাশের দিকে স্থির। তবে কি কোনো উড়ন্ত পক্ষী জাতীয় কিছুর অপেক্ষা করছে তারা? কিন্তু কি তা? ওঙ্কারটি প্রায় 3 বার হলো, কিন্তু কাউকেও কোথাও দেখা গেল না। কিছুক্ষণ পর তোমরা নির্দেশে আমরা আবার চলতে শুরু করলাম। তখন সন্ধে নেমে এসেছে। আমরা এসে পৌঁছালাম যেই জায়গায়, সেটি সত্যি একটি গ্রাম, জঙ্গলের একদম মধ্যবর্তী এলাকায়। চারিদিকে কাঠের ঘর, আর সেখানে বাসিন্দারা সকলেই ওই আলখাল্লা পড়ে, আর সকলের মুখের গড়নও প্রায় এক। ভিন্ন বয়সের মানুষের বাস, বাচ্চা থেকে বৃদ্ধ। আমি একটি গাছের তলায় বসলাম। গ্রামের একটি বৃদ্ধ লোক এগিয়ে আসলো, আমায় প্রণাম জানিয়ে বলল, প্রভু, উদ্ধার করো প্রভু, আমাদের আমাদের এই অভিশাপ থেকে উদ্ধার করো প্রভু, আমরা বড় বিপদে। আমি গম্ভীর গলায় জিজ্ঞেস করি, বলো তোমরা, কি বিপদ তোমাদের? তোমরা এগিয়ে এসে আমার সামনে বসলো, তারপর বলল, প্রভু, এই গ্রাম অভিশপ্ত। এই গ্রামকে অভিশপ্ত করে রেখেছে একটি পিশাচ। আপনি যেই হুঙ্কারটি শুনলেন, সেটি ওই পিশাচের। অনেক বছর আগে এই গ্রামে বাস করত এক দম্পতি। স্ত্রীটি গর্ভবতী হয় এবং জন্ম দেয় এক কন্যা সন্তানের। স্বামী খুব চাইছিল তাদের ঘরে এক পুত্র সন্তান আসুক, কিন্তু না, তার হলো না। ক্রোধে সেই স্বামী জ্যান্ত পুড়িয়ে মারে তাঁর স্ত্রীকে এবং সেই সদ্যজাত শিশুকে কবর দেয় এই জঙ্গলের কোথাও একটা। সব কিছু ঠিকই থাকে, কিন্তু তাঁর কিছুদিন পর থেকে শুরু হয় তাণ্ডব। এক অদ্ভুত পিশাচ উড়ে বেড়াতে থাকে গ্রাম জুড়ে। সেই লোকটাকে তুলে তাঁর মাথা কেটে শরীর আলাদা করে আহ্লাদে পান করে তাঁর রক্ত, এবং গোটা গ্রাম সেটা দেখে। সেই পিশাচের শরীরটা লম্বা, সাপের মতন, ও পা এক জোড়া, যার গোড়ালির জায়গায় নূপুর জাতীয় কিছু একটা পড়া থাকে। কিন্তু সেই সময় আমাদের গ্রামবাসীদের মধ্যে এক বৃদ্ধ মন্ত্র বলে সেই প্রেতকে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু সে জেগে উঠেছে আবার সে খেয়ে নেবে গোটা গ্রাম। আমরা খুব ভয়ে আছি প্রভু, কিছু করুন প্রভু আপনি। বলতে আর বাকি নেই যে আমি সেই সময় যে জীবটিকে দেখেছিলাম, সেটি আসলে এই গ্রামের প্রেত গল্পের মূল চরিত্র, যাকে ওরা নাম দিয়েছে জিয়ানু। ওদের ভাষায় এটার আক্ষরিক মানে আমিও জানি না। গল্পটা কিছুটা পরিষ্কার হতে শুরু করেছিল আমার। সেদিন রাতে আমি একান্তে সেই গাছের নিচে ধ্যানমগ্ন হই। অদ্ভুতভাবে রাতের জঙ্গল একেবারেই শান্ত। এতক্ষণ একটা নিশাচর পাখি ডেকে যাচ্ছিল, কিন্তু সেটার ডাকও আর কানে আসছে না। সমগ্র পৃথিবী যেন জানান দিচ্ছে যে এক অপার্থিবের আগমনের সময় হয়ে এসেছে। চোখ খুললাম যখন, আমার সামনে দাঁড়িয়ে রয়েছে জিয়ানু। চোখ দুটি আমার দিকে স্থির, যেন কিছু বলতে চাইছে সে আমায়। অমন বিভৎস চেহারা দেখেও সত্যি বলতে মনে একটুও ভয় জাগলো না আমার, বরং
জানতে কৌতূহল হলো ওর উৎস। আমি জিজ্ঞেস করলাম ওই অপার্থিবের উদ্দেশ্যে। আমাকে এখানে কেন এনেছো তুমি? আশ্চর্যের বিষয় ঘটল ঠিক তখনই একটা লালচে আবার ছড়িয়ে পড়ল চারিদিকে। সেই দিকে তাকিয়ে থাকতে পারলাম না। ঠিক তারপরই আমার সামনে দাঁড়িয়ে থাকা বিভৎস জীবটি আর রইল না, শুধু দাঁড়িয়ে আছে একটি নারী, অপরূপ সৌন্দর্যের অধিকারিণী সে। আমি জিজ্ঞেস করলাম, বলো তুমি কে? মেয়েটির মুখ দিয়ে বেরিয়ে এলো একটি কোমল কণ্ঠস্বর, যেটি গোটা প্রকৃতিতে প্রতিধ্বনিত হতে লাগলো। প্রভু, আমি রতিমা। আমি সেই যাকে অনেক বছর আগে পুড়িয়ে মারা হয়েছিল কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য, আর যে আপনাকে এখানে এনেছে। আমি আপনাকে পুরোটা বলছি। আমাকে মেরে দেওয়ার পর আমার সদ্যজাত শিশুটাকে জ্যান্ত কবর দেয় ওই শয়তানটা। আমার আত্মার শান্তি হয়নি প্রভু। প্রকৃতির অলৌকিক এক খেলায় আমার প্রেতাত্মা পরিণত হয় এমন একটা শরীরে। আমি কারোর ক্ষতি চাই না প্রভু, শুধু শুধু ওই অমানুষটাকে শাস্তি দিতে চাই। তাই গোটা গ্রামের সম্মুখে আমি ওর শরীরটাকে ছিন্ন করে ছিঁড়ে ওর রক্ত পান করেছি। সেই থেকে গোটা গ্রাম আমায় পিশাচ তকমা দেয়। বিশ্বাস করুন প্রভু, আমি শুধু মুক্তি চাই। আমার মেয়ের জন্মান্তর হয় প্রভু, মায়ামী, আমার সেই মৃত মেয়ে। কিন্তু কালের খেলায় আপনার যুগে তার জন্ম হয় এবং বিয়ে হয় এক অত্যাচারী পাষণ্ডের সাথে। আর সহ্য করতে না পেরে সে ফিরে আসে বাপের বাড়ি, তার ওই শয়তান দাদার কাছে, যে আমার যুগে ছিল আমার সেই অমানুষ স্বামী আর ওর এই যুগের বাবা। কপালে ভাঁজ পড়ে আমার। আমি জিজ্ঞেস করি, তবে তবে তোমায় আমার যুগে আবার জাগিয়েছে মায়ামীর দাদা, যে একজন জ্যোতিষবিদ? রতিমা বলে, হ্যাঁ প্রভু, ও সবটা জানে প্রভু। পিশাচদের ইতিহাস সম্বন্ধে একটু অনুসন্ধান করলেই আপনি আমার নামটা জানতে পারবেন। তাতে একটা মিথ্যা ইতিহাস রচনা করা আছে আমাকে নিয়ে। ও এই ইতিহাসটা জানে, কিন্তু ওর এটা মনে নেই যে এ যুগে ও মায়ামীর বাবা ছিল। অদৃষ্টের এমন খেলার কথা আমিও ভাবতে পারিনি। আমার যে কিছু করার ছিল না। মায়ামীর দাদা যে আপনাদের যুগে শিরোমণি নামে জন্মেছে, সেই জ্যোতিষবিদ, কিন্তু তার সাথে সাথে একটা শয়তান কাপালিক, যে আর কিছু কাপালিক নিয়ে আমাকে জাগ্রত করে নিজের বশে আনে। আমি কোনো মতে মায়ামীর ছেলে শরীরে প্রবেশ করি, নানাভাবে জানাতে চাই আমার উপস্থিতি। বিড়ালটাকে ভক্ষণ করে আমি মায়ামীকে মানসিকভাবে বিধ্বস্ত করি, যাতে ও আপনার কাছে যেতে বাধ্য হয়। আমি জানতাম আপনি ছাড়া এ বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। মায়ামী বিপদে আছে প্রভু। শিরোমণি চায় আমাকে ব্যবহার করে মায়ামীকে মেরে ফেলতে, কারণ ওদের বাড়ির সকল সম্পত্তি শিরোমণির মা মারা যাওয়ার আগে মায়ামীর নামে লিখে গিয়েছিলেন, কারণ তিনি নিজেই নিজের ছেলেকে ভরসা করতে পারেননি। আপনি মায়ামীকে বাঁচান প্রভু। পুরো ঘটনাটা সত্যি কেমন রূপকথা মনে হচ্ছিল। সত্যি বলতে এটা রূপকথাই, এক মায়ের রূপকথা, এক নারীর তার সন্তানকে বাঁচানোর রূপকথা। গোটা প্রকৃতি তখন আবার সেজে উঠেছে নিজের রুদ্র সজ্জায়। বাতাসেও যেন এক মিনতি সুর, এক মায়ের করুণ আবেদন আমার কাছে। সেই প্রথম আমি দেখি আসলে সৃষ্টির রূপ কেমন হয়। রতিমা আবার ফিরে গেল জিয়ানুর বেশে। বাতাসে প্রতিধ্বনিত হলো আবার তার গলার স্বর। জঙ্গলের একটি অংশে এখনো আমার মেয়ের নরকঙ্কাল মাটির নিচে পোঁতা রয়েছে প্রভু। সেই কঙ্কালকে নিয়ে আপনি ফিরে যান। ওই গুহায় প্রবেশ পথ দিয়ে আপনি আপনার যুগে ফিরে যেতে পারবেন।
সেই কঙ্কাল যদি মায়াবী নিজের হাতে পোড়ায়, তবেই আমি মুক্ত হয়ে বিনাশ করব ওই পাষাণকে। তবেই আমার ছুটি। 1000 বছরের অভিশপ্ত শরীর থেকে আমি মুক্ত হব প্রভু। আমায় মুক্তি দিন প্রভু, মুক্তি দিন। এই বলে বাতাসের সাথে মিলিয়ে যায় জিয়ানু। আমি মাটিতে এসে দাঁড়াই। মনের মধ্যে এক জেদ চেপে বসে আমার। সকাল হয়ে আসছে। পরের দিন প্রাতঃকালে দড়িমার সাথে আমি জঙ্গলের আরো গভীরে প্রবেশ করি। সেখানে একটি বিশেষ জায়গায় দাঁড়িয়ে আমার সাধন শক্তি দ্বারা আমি বুঝে যাই মাটির অনেকটা নিচে সেই নরকঙ্কালের অবস্থান। ডরামি, দুমরা ও তার সঙ্গীরা মাটি খুঁড়তে শুরু করে। বেশ কিছুক্ষণ খননের পর আমরা খুঁজে পাই একটি বাচ্চার কঙ্কাল। আমি 2 হাতে গ্রহণ করি সেটি, এবং সেটি হাতে নিতেই আমার শরীরে যেন বিদ্যুৎ প্রবেশ করে। কেঁপে উঠি আমি। আমি কাকে ধরে? আমি নিজের হাতে যাকে সামনে থেকে দেখেছি এক পরিণত নারী রূপে, আজ তার আগের জন্মের নরকঙ্কাল আমি হাতে ধরে। ঈশ্বরের এ কি লীলা! হরিমা তোমরাদের বিদায় জানিয়ে আমি প্রবেশ করলাম গুহা মুখে। ঢুকেই দেখি সেই অন্ধকার গহ্বর আবার ঘনীভূত হয়েছে। মাথার উপর তাকিয়ে দেখি জিয়ানু বাতাসে ডানা ঝাপটে ভেসে রয়েছে। অব্যক্ত কিছু কথাই যেন বলতে চাইছে। বাঁচান প্রভু, বাঁচান, সৃষ্টিকে রক্ষা করুন ওই অসুরদের হাত থেকে। আমি গহ্বরে প্রবেশ করি। কিছুক্ষণের মধ্যেই আমি নিজেকে খুঁজে পাই নিজের কুঠিরে সেই একভাবে বসে। আমার সামনে রক্ষিত ঘরের কোণে দাঁড়িয়ে মায়ামি। সময় যেন থমকে গেছিল কিছুক্ষণের জন্য। আমি ফিরে আসতেই আবার শুরু হলো সময়। আমার হাতে নরকঙ্কালটি। ঘরে কিছুক্ষণ শুধু জোরে জোরে শ্বাসের শব্দ শোনা যাচ্ছে। মায়াবী নীরবতা ভেঙে বলে, ঠাকুরমশাই, চোখের পলকের মধ্যে আপনার হাতে নরকঙ্কাল কিভাবে এলো? চোখের পলক ফেলতে, কিন্তু আমি যে অনেকটা সময় ধরেই ছিলাম না, এটা ওরা আর বুঝলো না। আমি মায়াবীকে বললাম, এই কঙ্কালকে নিজের হাতে আগুনে ভস্ম করতে হবে। সে আমায় জিজ্ঞেস করে, কিন্তু কেন ঠাকুরমশাই? আমি বলি, এর উত্তর আমি তোমাকে পরে দেব। আগে আমার নির্দেশ মতো এখনই করো এটা। রক্ষিতকে দেখলাম তার চোখের চাহনি বদলে গেছে। শিকারী নজর তার আর নেই। এক 5 বছরের বাচ্চার সরলতা ভেসে আসছে তার চোখের চাহনি থেকে। বাইরে বেরিয়ে কাঠগুলোকে জড়ো করলাম আমি, আর সেই সঙ্গে আগুন জ্বালিয়ে মায়ামি নিজের হাতে নিক্ষেপ করলো সেই নরকঙ্কাল ওই আগুনের বহ্নিশিখার ভেতর। আজ প্রথমবার জন্মান্তর মুক্তি দেবে তার আর এক জন্মকে। ইতিহাসের পাতায় হয়তো এর উল্লেখ থাকবে না, কিন্তু একে যাব আমি সাক্ষী রূপে এক পবিত্র মহেন্দ্র ক্ষণের। আগুনের শিখার ভিতর থেকে আমি দেখতে পাই একটি ঘটনা। নির্মমভাবে একটি সদ্যজাত শিশুকে জ্যান্ত কবর দিচ্ছে একটি লোক। দেখতে দড়িমা বা তোমরাদের মতনই। বাচ্চাটা কাঁদছে। তার অপরাধ শুধু একটাই, সে জন্মেছে নারী লিঙ্গে। যার শরীর ভক্ষণ করা মানায়, তাকে দিয়ে সৃষ্টির অগ্রগতি মানায়, কিন্তু সম্মান করা মানায় না। পুরুষ নারীর ভেদাভেদ চলে এসেছে প্রাচীন সভ্যতা থেকেই। যৌন লালসা, সমাজের কটূক্তি, পরিধান বিষয়ক সীমারেখা তার জীবনে নতুন কিছুই না। ওই আগুনের শিখায় আমি দেখি জিয়ানুকে। করুণ এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে সে আবারও যেন ঠান্ডা বাতাস আমার কানে কানে জানান দিল, প্রভু, শেষ কাজ বাকি। আপনি যা করলেন, প্রকৃতি মাতা আপনাকে আশীর্বাদ করবে। এই অসহায় প্রেত আপনার দাসী হয়ে থাকবে প্রত্যেক জন্মে। শেষ কাজের পর আমি অনেক দূরে চলে যাব। থেকে যাবে আমার মেয়ে। সে হয়তো আমার গর্ভে এই জন্মে জন্মায়নি, তবু মায়ের গর্ভ যে
জন্মের বাঁধন মানে না। ও ও আমারই মেয়ে, আমার মায়ামি। ওকে পারলে বলবেন প্রভু, ওর মা ওর জীবন বাঁচিয়েছে। সেই জন্মে না হলেও এই জন্মে নিশ্চয়ই। আমি আকাশের দিকে তাকিয়ে রইলাম। এক ঝলক জিয়ানুকে দেখতে পেলাম আমি। সে এগিয়ে যাচ্ছে তার গন্তব্যে। অসুর বিনাশে আবারও এক নারী শক্তি। এই বলে থামল তারানাথ। কিশোরীর চোখে জল। আমি বললাম, শেষে অসুর বিনাশ হলো ঠাকুরমশাই? তারানাথ আবার বলতে শুরু করলো, সেদিন সন্ধে শ্মশানে বিনাশ হয় শিরোমণির। আমি মায়াবীকে সবটা জানাই। শুনে অঝোর ধারায় কাঁদতে থাকে মায়াবী। প্রথমে ভেবেছিলাম যে হয়তো দাদা চলে যাওয়ার শোক সে সামলে উঠতে পারবে না, কিন্তু না, সবটা শুনে সে আমায় বলে, ঠাকুরমশাই, ওই লোকটা আমার উপর অনেক অত্যাচার করেছে শুধুমাত্র সম্পত্তির লোভে। ওই দুশ্চরিত্র দাদার হাত থেকে সম্পত্তি রক্ষা করার জন্য মা আমার নামের সম্পত্তি লিখে দিয়েছিল। আপনি আপনি জিয়ানু মানে মাকে বলবেন ওকে বাঁচিয়ে রাখার সত্যিই কোনো দরকার নেই। ইতিহাস জানবে এক নারীর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের গল্প। এটাই বোধ হয় নারী শক্তি। আমরা পূজা অর্চনা করি যেই নারীকে, আজ তারই এক প্রতিফলন আমি দেখতে পাই মায়ামি আর রতিমা বা জিয়ানুর মধ্যে। সন্ধ্যেবেলা আমি পৌঁছাই শ্মশানে এবং দূর থেকে দাঁড়িয়ে দেখতে থাকি শিরোমণি ও তার কাপালিক দল অগ্নিকুণ্ডকে ঘিরে এক নাগারে এক বিশেষ মন্ত্র উচ্চারণ করছে। আদিমানব জাগ্রতম, আদিমানব জাগ্রতম, আদিমানব জাগ্রতম, আদিমানব জাগ্রতম, আদিমানব জাগ্রতম। মুহূর্তের মধ্যেই সেই অগ্নিকুণ্ডের আগুন পরিবর্তিত হলো এক কালো ধোঁয়ায়। এই ধোঁয়া ধীরে ধীরে রূপ নিল এক নারী। তাকে আমার খুব চেনা। শিরোমণি বলে উঠল, আমি তোকে আদেশ করছি, আজ রাতে তুই মায়ামিকে হত্যা করে পরম তৃপ্তিতে পান করবি তার রক্ত। বুঝেছিস? হ্যাঁ, বুঝেছিস? কাপালিক দল হাসতে থাকে। আমার ঘেন্না হয় লোকটার উপর। আরে কি করে একজন মানুষ তার বোনকে এইভাবে হত্যা করার কথা ভাবতেও? কিছুক্ষণ নীরবতা। তার ঠিক পরের মুহূর্তে এই নারী মূর্তি পরিবর্তিত হয় আমার চেনা জিয়ানুর রূপে। কাপালিক দল ঘাবড়ে যায়। গোটা প্রকৃতি আবার সর্বনাশ এক তাণ্ডবের রূপ নেয়। আজ যেন কেউই বাঁচাতে পারবে না ওই কাপালিক গোষ্ঠীকে। আজ যেন বিনাশ হবে অসুরের। বজ্রবিদ্যুৎ জঙ্গলের এক কোণে পড়ল এবং দাউ দাউ করে আগুন জ্বলে উঠল সেখানে। আমি দেখলাম জিয়ানু এক একটি কাপালিকের মাথা তাদের দেহ থেকে আলাদা করে দেয় এবং পরম তৃপ্তিতে পান করতে থাকে তাদের রক্ত। মাটিতে পড়ে থাকে কিছু কাটা দেহের অংশ। আমি এগিয়ে যাই সেই দিকেই। জিয়ানু দাঁড়িয়ে একভাবে। আমি সামনে যেতেই আবারও সেই লালচে আবার ছড়িয়ে পড়ে। আমি চোখের সামনে প্রতিমাকে দেখলাম। প্রতিমার চোখে চিকচিক করে উঠল জল। আমাকে বলল, আমার যে যাওয়ার সময় হয়ে গেছে প্রভু, এবার আমি আপনাকে বিদায় জানাই। আমি বললাম, আশীর্বাদ করি আবারও কালের নিয়মে ফিরে এসো তুমি। মানব জন্ম আবার হোক তোমার, আর সে জন্মে তোমার না পাওয়া সকল ইচ্ছা চরিতার্থ হোক। ভালো থেকো। প্রতিমা হাসে। প্রকৃতি শান্ত হয় আবার। তারপর বলে, আমি ফিরব প্রভু সেই যুগে, যেই যুগে নারী জন্ম অভিশাপ না, আশীর্বাদ মানবে সবাই। সেই যুগে, যেই যুগে কোনো মেয়েকে সমাজের লাঞ্ছনার শিকার হতে হবে না। আমি ফিরব আবারও নারী রূপে, এক মায়ের রূপে।
আমি বললাম, মেয়ের সাথে কথা বলবে না শেষবারের মতন? এই বলে একটা জোরে হাঁক দিয়ে আমি গাছের আড়াল থেকে বেরিয়ে আসে মায়ামি। এগিয়ে এসে আমার পাশে দাঁড়ায়। প্রতিমার মায়ামি দুজন দুজনের দিকে তাকিয়ে সে যেন এক স্বর্গীয় দৃষ্টি, এক স্বর্গীয় মিলনক্ষণ। এই মিলনের সামনে পৃথিবীর সমস্ত তন্ত্র ফ্যাকাশে। মায়ামি বলে ওঠে, মা। প্রতিমা হাসল, তারপর প্রবল এক কণ্ঠে বলল, মায়ামি, মা আমার, ভালো থাকিস। ছেড়ে চলে যাওয়া যে কতটা বেদনাদায়ক তা বোধহয় আমি সেদিন বুঝেছি। কালের নিয়মে মানুষকে যেতেই হয়, শুধু যাওয়ার আগে কাছের মানুষের উদ্দেশ্যে শুধু এই বার্তাটুকুই থাকে, ভালো থাকিস। অজরে কেঁদে ফেলে মায়ামি। কে বলে, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, আপনি তো এত কিছু পারেন, আমার মাকে আটকান, দয়া করে মাকে যেতে দেবেন না, ও ঠাকুর মশাই। আমি বললাম, আমি অনেক কিছুই পারি রে মা, কিন্তু তোর মা যে মানব জীবনের অপারে চলে গেছে, আমি কোনো মতে ওকে ফিরিয়ে আনতে পারবো না। আমাকে ক্ষমা করিস মা, এই যে ঈশ্বরের লীলা, আমি তো সামান্য তান্ত্রিক। প্রতিমা বলে, আমি ফিরবো রে মা, যুগে যুগে আমি ফিরবো, আমি ফিরবো, তুমি ফিরবি, আর আমাদের ফেরার মধ্যেই এই সৃষ্টি, এই ধরাধাম আরো উজ্জ্বল হয়ে উঠবে। যখন কোনো ঘরে এক কন্যা সন্তানের জন্ম হবে, বুঝিস তোর মা জন্মেছে। প্রত্যেক কন্যা সন্তানের মধ্যেই বেঁচে থাকবো আমি, আমার অস্তিত্ব। মায়াবী বলে, ফিরে এসো মা, আবার ফিরে এসো। দুবা দুবা করে পিছিয়ে যেতে থাকলো রতিমা। ঘন কুয়াশা গ্রাস করতে থাকে তাকে। প্রতিমা বলতে থাকে, জানিস মা, তুই যখন আমার পেটে, তখন একটা গান করে আমি তোকে শোনাতাম, খুকু আমার চাঁদের কণা, চাঁদেতে তার বাড়ি। গানের পরের অংশগুলো মিহি সুর তুলে কাঁদতে কাঁদতে বলতে থাকে মায়ামি। ঘুমা সুখ চোখে, অসুখের সাথে আজ পারি। পিছিয়ে যেতে যেতে এক সময় ঘন কুয়াশায় মিলিয়ে যায় রতিমা। সেই সঙ্গে একটা আর্তনাদ করে কেঁদে উঠে মাটিতে বসে পড়ে মায়ামি। আমি স্তব্ধ। নারীর টান, জন্মান্তরের বাঁধন সত্যি মানে না। প্রথমবার তারানাথের চোখে জল দেখলাম আমি। লোকটা কাঁদছে। কিশোরী উঠে গিয়ে তারানাথের কাঁধে হাত রাখে। আমার ভেজা চোখগুলো মুছে আমি বলি, কোনো তন্ত্রে কি মা মেয়েকে এক করতে পারতো না ঠাকুরমশাই? তারানাথ বলল, যাদের এক হওয়ার কথা বিধাতা লিখে যায়, তাদের আলাদা আমি কেমন করে করব বলতো? পরের দিন সকালে মায়ামি ও তার সন্তানের ঝুলন্ত দেহ উদ্ধার হয় মাঠের এক গাছের সামনে থেকে। মায়ামি নিজের সন্তানকে মেরে নিজে ঝুলে যায়। হয়তো মৃত্যুর আগে সে তার ছেলেকে বোঝায় যে সে দিদাকে দেখতে পারবে, আর নিজেও মায়ের কাছে যাওয়ার তাড়নায় সে চায় মৃত্যুবরণ করে। আমি সত্যি আর কিছু ভাবতে পারছিলাম না। এক তান্ত্রিকের জীবনের এক অদ্ভুত ঘটনা। সত্যি ভাবা যায় না। জীবনের নিয়মের সাথে আমাদের সকলকেই চলতে হয়। মানুষ ক্ষণিকের, থেকে যায় শুধু আমাদের স্মৃতি ও এক গুচ্ছ মান অভিমান ও না বলা কথাগুলো। জানতে খুব মন চাইল যে আদেও আবার ও কি জন্মগ্রহণ করেছে, মায়ামি ও রতিমা? যদি করেও, ঈশ্বরের কাছে প্রার্থনা করব ওদের আবার মা মেয়ে রূপেই পাঠিও। কিশোরী একটা অদ্ভুত প্রশ্ন করল তারানাথকে। আচ্ছা, জিয়ানু যে বলে যায় তোমায় যুগ যুগ ধরে তোমার দাসী হয়ে থাকবে, তারানাথ হাসে। সেই হাসির মধ্যে
যেন মিশে রয়েছে রহস্য। সে বলে, হ্যাঁ, তবে সে গল্প পরে কোনো সময় বলবো না হয়। ইতিমধ্যে চারি এসে হাজির হয়েছে। আমাদের খাওয়া চা ও তেলে ভাজার কাপ প্লেট নিতে সে এসেছে। কিশোরী তারানাথকে জিজ্ঞাসা করে, তবে তবে কি অন্যায় অত্যাচার কোনোদিন থামবে না? তারানাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, থামবে। যেদিন কোনো ঘরে কন্যা সন্তান জন্মালে তাকে এটা বোঝানো হবে না যে সে পুরুষ জাতির থেকে পিছিয়ে। রাস্তায় ঠিক মতনই হাঁটবে, ছেলেদের সাথে মিশবে না, বিয়ের পর স্বামীর কথা মেনে চলবে। এইসব কথা যেদিন কোনো মেয়ের বাড়ি থেকে তাকে শেখানো হবে না, সেদিন সমাজ বদলাবে আর এই অত্যাচার কমবে। আমি জিজ্ঞেস করলাম তারানাথকে, আচ্ছা, মায়ামীর স্বেচ্ছায় মৃত্যুবরণ করাটা কি যুক্তিসঙ্গত মনে হয় আপনার? তারানাথ বলে, আমরা মানুষরা খুব স্বার্থপর, জানো। কাছের মানুষদের সঙ্গে থাকার জন্য যা ইচ্ছা করতে পারি, কিন্তু কখনো কাছের মানুষদের হারাতে দিতে চাই না। জীবনের নিয়মে যদি তা হারায়, আশায় থাকি যে কবে আবার দেখা হবে। কিশোরী জিজ্ঞেস করে, তবে মায়ামীর দেখা হলো তার মায়ের সাথে? তারানাথ হেসে বলে, হয়েছে বই কি, তারা দিব্যি রয়েছে তাদের জগতে। আমি বললাম, তবে আপনি যে অতীতে গেলেন তা কেমনভাবে সম্ভব হলো ঠাকুরমশাই? তারানাথ বলে, আমাদের সকলকে চালিত করে সময়। এই সময়ের বিরুদ্ধে আমরা কোনোদিনও যেতে পারি না। অতীত বর্তমান যে সব এক সুতোয় বাঁধা হে। যেই দুনিয়াটা তুমি আমি দেখতে পারছি না, সেই দৃশ্যমান দুনিয়ার বাইরেও এমন একটি জগৎ রয়েছে যা আমাদের সাধারণ দৃষ্টি দিয়ে চোখে পড়ে না। সেখানে সকল অতীত বর্তমান ভবিষ্যৎ সমান তালে চলে। সময়ের এই বেড়াজাল ভেদ করলেই আমরা পৌঁছে যেতে পারি সেই জগতে। আমি তেমনই একটা জগতে পৌঁছই, যেখানের বর্তমান আমাদের এই যুগের অতীত, কিন্তু জিয়ানু সেই অতীত বর্তমানের দরজা ভেদ করে এক রাস্তা তৈরি করে। মাতৃশক্তি বোধ করি এমনই হয়, যা কোনো সময়ের বাধা মানে না, কালের নিয়ম মানে না। যুগ যুগ ধরে মাতৃস্নেহ একই থাকে, অভিন্ন, পবিত্র, স্বার্থহীন। এই দুটি জগৎ তুমি কল্পনা করতে পারো, অনেকটা সেই পয়সার এপিঠ ওপিঠ। একই প্রাণ, একই চিন্তা, তবু দুই জগৎ, তাদের ভিন্ন চলাচল, গতিবেগ। কিশোরী জিজ্ঞেস করে, তবে কি আমরা কোন দিন পারবো এমন অতীত বর্তমান সফর করতে? তারানাথ পাল্টা জিজ্ঞেস করে, কেন কেন যেতে চাও অতীতে? হয়তো কোনো ভুল সংশোধন করতে সবাই তো চায়। তারানাথ বলে, কি দরকার? যা অতীত তা অতীতই থাক। বর্তমানকে সুন্দর বানাও, দেখবে এক সুন্দর ভবিষ্যৎ পাবে তুমি। অতীতকে পাল্টালেই বর্তমান বদলায় না, ওটা ভুল ধারণা। তারানাথের কথা বুঝতে সময় লাগলো আমার। মনে মনে ভাবলাম, হয়তো এই ঘটনাটি আমাদের বোধগম্যের অনেক বাইরে। তবে এই গল্পটি আমাকে ও কিশোরীকে অনেক কিছু শেখায়। তারানাথের বাড়ি থেকে বেরিয়ে রাস্তার উপরে আসি আমরা। একটা ট্রামে চড়ি, তারপর দুজনে গল্প করতে করতে বাড়ি ফিরি। ট্রামে আমার পাশে বসে কিশোরী বলে, আমার বাড়ির পাশে যেই মেয়েটাকে পুড়িয়ে মারা হয়, তার মধ্যেও কি রতিমার মতন প্রতিশোধের আগুন জ্বলছে? আমি বলি, হ্যাঁ, তা হতেই পারে। কি জানো তো, আমরা ভুলে যাই যে মরণের ওপারেও এক জগৎ থাকে, আর সেখানে বেঁচে থাকে আত্মা, বেঁচে থাকে আমার ফেলে আসা স্বপ্নগুলো, বেঁচে থাকে আমার প্রতিশোধের আগুন। কিশোরী বলে, ভাবো তো, যদি সত্যি এ যুগেও আবার ফিরতো রতিমা, মায়ামী, হয়তো সমাজের পশুকে বধ করতে পারতো নিজের হাতে। আমি বলি, কে বলেছে তারা নেই? মনে আছে
সেদিন বাসে করে ফিরছিলাম তুমি আর আমি। একটি কলেজ ছাত্রী বাসে ওঠে এবং একটি বৃদ্ধ লোক তোমার দিকে কুদৃষ্টি দিচ্ছিল। আসলে এইসব ঘটনা আমাদের চারিপাশে লাগাতার ঘটতেই থাকে। কিছু ঘটনা আমরা খেয়াল করি, আবার কিছু করি না, কিন্তু ঘটনা তো ঘটে। এমন ঘটনা আটকানোর জন্য আমাদের সমাজের মেয়েদেরকেই অস্ত্র ধরতে হবে, তাদেরকেই প্রতিবাদ জানাতে হবে, লড়তে হবে। না হলে যে তারানাথ তান্ত্রিকের তন্ত্রও সাহায্য করতে পারবে না তাদের। কিশোরী বলে, ঠিক বলেছ। আমরা বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে কোনো কিছুতে তেমন মন বসছে না। আমাকে আচ্ছন্ন করে রেখেছে মায়ামি ও তাঁর মা। কিছুদিন পর আমি আর কিশোরী আবারও তারানাথের বাড়ি যাই। খুলে বলি আমি সবটা। ঠাকুরমশাই, সেদিনের পর থেকে কিছুতেই মন বসাতে পারছি না কোনো কাজে। বারবার জানতে ইচ্ছে করছে মায়ামি আর রতিমা ওরা আবার কি জন্ম নিল। তারানাথ হাসে, তারপর বলে, সব জেনে আমি বা তুমি কি করবো? কালের নিয়ম কালের উপরই ছাড়ো, আমরা তো নিমিত্র কেবল। ক্যালেন্ডারের পাতা বদলায়। কালের নিয়মে আবারও কে যেন জন্ম নিল দূরে এক গ্রামে। এক দাইমার হাতে জন্ম নেয় এক ফুটফুটে শিশু কন্যা। তাঁর মায়ের কোলে তুলে দিতেই তাঁর মা পরম স্নেহে আঁকড়ে ধরে। মেয়েটির নাম দেয় নিশা। কি ভাবছেন মায়ামির আবার জন্ম? আগে না, বা হলেও জানা নেই। তবে হ্যাঁ, প্রত্যেকটা ঘরে যখন কন্যা সন্তান জন্ম নেবে জেনে রাখবেন মায়ামি ফিরে এসেছে। আর তাঁর গর্ভধারী মা আর কেউ না, রতিমা। বেঁচে থাকুক এ রূপকথা তান্ত্রিকের এ গল্পে। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প আদিম রাজ্যের প্রেত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।